আসসালামু আলাইকুম। প্রথমত আমি বলবো ছোটবেলা থেকেই আমরা নতুন একটা প্রোগ্রাম হতো বিটিভিতে। তো তখন আমি দেখতাম আর দেখে আমার ইচ্ছে হতো যে আমি যদি এরকম ডান্স করতে পারতাম। তো ওই ইচ্ছে থেকে আমার প্রথমত আবার নাচ শেখা হয় ক্লাসিক্যাল, এবং আমি নাচটা শিখি লিখন স্যার আর নাদিয়া আপুদের গ্রুপে ছিলাম। এই নাচ শিখতে শিখতে একটা সময় আমি বিটিভিতে অনেকগুলো নাটিকাতে কাজ করি। তারপর তো খণ্ডনাটক, সিরিয়াল করি, অনেকগুলো সিরিয়াল নাটকে কাজ করা হয়। এগুলো করতে করতে 2014 থেকে আমার ফাইনালি মুভিতে কাজ করা শুরু হয়, এবং আমার ফার্স্ট ফিল্মের নাম হচ্ছে আমরা একটা সিনেমা বানাবো, আর পরিচালকের নাম হচ্ছে আশরাফ শিশির। এটাতে আমার ক্যারেক্টার ছিল বীরঙ্গনা। তারপর তো আমি যে মায়া দ্য লস্ট মাদার করি 2019-এ, পরিচালক ছিল মাসুদ পথিক। তারপর আমার লাস্ট যে ফিল্মটা করি ওইটার নাম হচ্ছে আপনার যুদ্ধজয়ের কিশোর নায়ক। পরিচালক ছিল আপনার তিথি আপু, শায়লা রহমান তিথি। তো আমি যে 2019-এ মায়া দ্য লস্ট মাদার করি, এই ফিল্মটাতে আপনার একটা আলোচনার সাবজেক্ট এসেছিল। যেরকম আমি বীরঙ্গনা যে ক্যারেক্টারটা করি, এই যে আমি শিল্পী শাহাবুদ্দিন আহমেদের একটা পোস্টার ছিল, হাতে দড়ি বাঁধা থাকে একটা নির্যাতিত নারীর। এই পোস্টারটা আমাকে দিয়ে করানো হয়, এবং ফিল্মের টিজার, ট্রেলার প্রত্যেকটা ভাগ ভাগ করে যে এক একটা নারীকে ধর্ষণ করা হয় সেগুলো আমাকে দিয়ে করানো হয়। অথচ এই ফিল্মটা করার আগে আমাকে কিন্তু মাসুদ পথিক ভাই বলে নাই যে এই কাজগুলো এইভাবে হবে। আমি তখন একদম নতুন, আমি মিডিয়াতে আসি, আমি আসলে কিছুই জানতাম না কাজগুলো কিভাবে হয়। তো যেহেতু আমি জানতাম না, না জেনে আসলে আমি অ্যাক্টিং করতাম, কিন্তু মিডিয়াতে কাজ করার জন্য যে কতগুলো সেক্টর থাকে, কতগুলো সাবজেক্ট থাকে সেটা আমি জানতাম না। যেহেতু আমি জানি নাই, বুঝি নাই, অ্যাক্টিং করে গেছি। কিন্তু যখন ফিল্মটা রিলিজ হয়, বা সরি রিলিজ না, আপনার ট্রেলার রিলিজ হয়, তখন আমি বলি এগুলো কাজ তো আমার আমার নাম নাই কেন, আমার ছবি নাই কেন। তখন এটাকে নিয়ে আমি অনেক কমপ্লেন করি এবিসিতে, জাজ মাল্টিমিডিয়া, প্লাস হচ্ছে আপনার সেন্সর বোর্ড পর্যন্ত আমি গিয়েছিলাম ফিল্মের, যে আমার অধিকারটা আমি চাই। এটা নিয়ে যখন অনেক আলোচনা হয় তখনই আমাকে নিয়ে মিডিয়াতে প্রচুর নিউজ হয়। আমি তখন থেকে 2019 থেকেই আমি ভাইরাল হয়েছি। বর্তমানে অনেক সমাজে পাবলিক বলে আমি নাকি আমার ভালোবাসার গল্প শুনিয়ে নিজেকে ভাইরাল করতে চাই, কিন্তু আমি বলবো যে কোনো নারী ক্যামেরার সামনে দাঁড়িয়ে তার সম্মানটাকে নিয়ে কখনোই কথা বলে না, মানে বাজে কিছু বলে না। আমি কিন্তু ভাইরাল হওয়ার জন্য আমি আমার ভালোবাসার গল্প সমাজের মানুষকে শোনাতে চাইনি। তবে আমি ভাইরাল 2019 থেকে হয়েছে, যখন আমি মায়া দ্য লস্ট মাদার ফিল্ম করেছিলাম। এখান থেকে আমার মিডিয়া যাত্রা শুরু, এবং আমি এখন বর্তমানে কাজ করছি না, কারণ গল্প, ক্যারেক্টার, পরিচালক আমার ভালো না লাগলে, আমার পছন্দ না হলে আমি কাজ করি না। এর জন্য আমার মিডিয়া থেকে একদমই কাজ কমে গিয়েছে। এবং আমি অলিক স্যারের কাজ করেছি, এসে হক অলিক স্যার, এই যে আমি কয়েকজন ডিরেক্টরের কাজ করেছি, এই তো। এবং এভরিসিতে অনেকেই বলে আমি নাকি কোন ফিল্মে কাজ করেছি। এভরিসে কিছু ক্যারেক্টার আর্টিস্ট যারা আছেন ওনারা আমাকে বলে আমি নাকি মিডিয়াতে কাজ করিনি, আমি কোন মিডিয়ায় কাজ করেছি আমাকে নাকি কেউই চিনে না। তো আমি বলবো আমাকে নিয়ে এখনো বাংলাদেশ প্রতিদিন সংবাদ যারা রিপোর্টার ভাইয়েরা আছে তারা আমাকে নিউজ করে, তারা আমাকে বলে আমি আর্টিস্ট। তো আমার কথা হচ্ছে যে পাবলিক যাই বলুক, সাংবাদিক যারা মিডিয়াতে, কালের কণ্ঠ, চ্যানেল আই, আপনার বাংলাদেশ প্রতিদিন, মানব জমিন, এই টাইপের নিউজ যারা করে, এই সাংবাদিকরা যখন আমাকে নিয়ে নিউজ করে, তো তারা তো অবশ্যই একটা আর্টিস্টের সাবজেক্ট না জেনে নিউজ করবে না। এবং তাকে যদি আর্টিস্ট বলা হয় বা ফিল্মের অভিনেত্রী বলা হয়, তো বুঝতে হবে আমি আসলে মিডিয়ায় কাজ করেছি। কিন্তু এই যে সাধারণ পাবলিকরা যে বলেন আমি মিডিয়াতে কোন কাজ করেছি, আমাকে কখনোই দেখেনি, ভুল কথা। আপনারা আমাকে সার্চ করেন, আমাকে নিয়ে আগে জানেন, তাহলে বুঝতে পারবেন যে আমি আসলে কতগুলো কাজ করেছি, কাদের সাথে কাজ করেছি। তো আমি বলবো পাবলিকের এই কথাগুলো আসলে বলা ঠিক না। পাবলিক কতটুকু আমাকে চিনেছে, পাবলিক এখন বেশি আমাকে চিনে। আমি আমার ভালোবাসার গল্প নিয়ে যখন মিডিয়ার সামনে দাঁড়িয়েছি তখন পাবলিক আমাকে বেশি চিনতে পারছে। তবে আমি যখন 2019-এ আমার ফিল্মটা নিয়ে অনেক নিউজ করেছিলাম, তখন থেকে অনেক নিউজ হয়েছে, তখন তো মিডিয়া জেনেছিল যে আমি মিডিয়াতে ভালো একটা ক্যারেক্টার নিয়ে কাজ করেছি। এই কাজটা আসলে আমার খুব নিজেকে আমি প্রাউড করি যে আমার অধিকার আমি পেয়েছি, এবং আমি যা চেয়েছিলাম তাই পেয়েছি। এখন আমার কোনো আফসোস নাই যে আমি আসলে অনেক কিছু করতে পারি না। আমার কাছে মনে হয় যে বেশি কিছু করতে হয় না নিজের স্বপ্ন পূরণের জন্য। একটা স্বপ্নই আমার কাছে মনে হয় অনেক কিছু।
রাজের সাথে আমার আপনার 2025 সাল এখন চলছে। তো পহেলা বৈশাখে রাজের সাথে আমার ফার্স্ট পরিচয় হয়। আমি ভাবতেও পারিনি যে পহেলা বৈশাখ আমার জন্য এতটা মানে গুড নিউজ নিয়ে আসবে। আমি সারপ্রাইজ ওই সময় রাজকে দেখে, এবং রাজা আমাকে দেখে। রাজ অনেক সুন্দর করে হাসতে জানে, তো হাসির প্রেমে আমি তখনই পড়ে গিয়েছিলাম। এত সুন্দর করে হাসতে জানে, এত সুন্দর করে কথা বলতে জানে। সো তখন থেকে আমার রাজের সাথে পরিচয়। এবং রাজ মূলত রেগুলার ড্রিঙ্কস করে, আমিও ড্রিঙ্কস করি। তো ওই ড্রিঙ্কস করার থেকে আমাদের পরিচয়, যেহেতু আমরা একই প্রতিদিনই খাচ্ছি, প্রতিদিন দেখা হচ্ছে, ওইভাবে রাজের সাথে আমার পরিচয়। আচ্ছা, তো আপনার যেমন রাজের হাসি আপনাকে মুগ্ধ করেছিল, ঠিক তেমনি আপনার হাসিও কি রাজের মুগ্ধ করেছিল রাজকে? আমার মনে হয়, কারণ আমরা যখন একটা মানুষকে দেখি বা একটা মানুষের সাথে কথা বলি, অবশ্যই তার বিহেভ, তার কথা, তার স্টাইল, এভরিথিং দেখলে কিন্তু ভালো লাগলে কিন্তু একজন আরেকজনের ফ্রেন্ড হয়, বেশি ভালো লাগলে ভালোবাসা হয়। তো রাজের আমার বিষয়টা সেটাই ছিল। আমার কাছে মনে হয় যে রাজের ভালো না লাগলে তোমার সাথে কথা বলতো না। আপনাদের সম্পর্কটা কতদিনের ছিল? 2 মান্থ। অনলি 2 মান্থ? হ্যাঁ, তো ভালোবাসা। আসলে ভালোবাসা মাপকাঠি থাকে না বোঝার জন্য। দেখবেন অনেক বছরের পর বছর হাজবেন্ড ওয়াইফ কাছে থাকতেছে, কিন্তু এরপর কিন্তু ওদের ভেতরে ভালোবাসাটা কাজ করে না। অনেক মেয়ে আছে বা অনেক ছেলে আছে যে 8 বছর, এক যুগও ভালোবাসতেছে, প্রেম করতেছে, ওদের বিয়ে হয়নি বা বিয়ে যে করবে ওই রকম চিন্তা ভাবনা মাথায় আসে না। তো ভালোবাসার জন্য বা ফিল করার জন্য কোনো সময়, কোনো বয়স, কোনো কিছু লাগে না আমার কাছে মনে হয়। আচ্ছা, কখন থেকে আপনি ফিল করলেন যে রাজ আপনার থেকে দূরত্ব বজায় রাখছে, আস্তে আস্তে সরে যাচ্ছে আপনার কাছ থেকে? আসলে রাজ যেদিন ফোন অফ হয় ওই দিন পর্যন্ত রাজ আমার সাথে বলেছে আমি আসবো তোমার সাথে দেখা করার জন্য। তা আমি বলেছি যে না, এতদিন পর তুমি বাসায় গিয়েছো, তো একটু বাসায় সময় দাও, তুমি রাতে আমার সাথে দেখা করো। তখন বলছে ঠিক আছে। তো রাতে 8টার সময়ও আমার সাথে রাজ কথা বলেছে। 8টার পর দেখি, আধা ঘন্টা পর দেখি ওর ফোন অফ। তো আমার কাছে এটা সারপ্রাইজই লেগেছে যে বলা নেই, নেই, কোনো ঝগড়া নাই, কোনো কিছুই নাই, হুট করে একটা ছেলে ফোন বন্ধ করে দিবে। এবার এরপর থেকে টানা 2 মাস এখন পর্যন্ত রাজ কিন্তু আমার সাথে কথাই বলে নাই। তো একটা মানুষের রিলেশন ব্রেক আপ হওয়ার জন্য বা নিজেকে সরিয়ে আনার জন্য কোনো রিজন থাকে, রাজের কোনো রিজন নাই। আমি বললাম না, যেদিন রাজের ফোন অফ হয়েছে সেদিন থেকে কিন্তু রাজ আমার সাথে কথা বলে না, দেখা হয় না। তো আমি কোথায় আছে? রাজের মার কাছে আছে। রাজের মা রাজকে এমন ভাবে রেখেছে যেন আমি তাকে মনে হয় যে আমি না পাবো। মানে রাজের মার কথা হচ্ছে যে আমার ছেলে আমার কাছে আসছে, এনাফ, আর কিছু লাগে না। কিন্তু ভুলে গেছে রাজের মা যে আহ কিছুদিন, কিছু বছরের জন্য হয়তো বা রাজ এখন নাই, কিন্তু সত্যি ভালোবাসা কখনোই কাউকে আটকে রাখা যায় না। জোর করে রাজকে যদি তার মা বিয়ে দেয়, রাজের মা যদি রাজকে জোর করে বিয়েও দেয়, হয়তোবা সে সময়ের কারণে, অর্থের কারণে, বিভিন্ন রিজনে দেখায় রাজকে সে বিয়ে করাতে পারবে, কিছু দিনের জন্য, কিছু মাসের জন্য সরায় রাখতে পারবে। আর ভালোবাসা এমন একটা সাবজেক্ট যে যুগের পর যুগ একটা পুরুষ মানুষ একটা নারীর ভেতরে থেকে যায়। যেরকম রাজ কিন্তু কোনো স্বার্থ নিয়ে আমার সাথে চলে নাই, বা আমি রাজের সাথে কোনো স্বার্থ নিয়ে চলি নাই। আমাদের রিলেশনটা একদম ফ্রেন্ডশিপ ছিল, যেটা সত্য কথা। বন্ধুত্ব থেকে ভালোবাসা, আর ভালোবাসা যদি ফার্স্ট টাইম থেকে ভালোবাসা হয়, ওই ভালোবাসা থাকে না। কিন্তু ফ্রেন্ডশিপ থেকে যদি ভালোবাসাটা হয়, আমার কাছে মনে হয় সেই ভালোবাসাটা থাকে। কারণ রাজ আমার ভালো বন্ধু ছিল, আমি রাজের ভালো বন্ধু ছিলাম। রাজের সবকিছু আমি একদমই খুব ওপেন মাইন্ডে দেখতাম। যদি আমার ভেতরে কোনো দুষ্টামি থাকতো বা আমি চিন্তা করতাম যে রাজকে আমার কাছে সরে যেতে দিব না, তাহলে কিন্তু আমি রাজকে 2 মাস আমাকে থাকার পর আমি বলতাম না তুমি বাসায় যাও, বা আমি বলতাম না রাজ তুমি বাসায় গিয়ে 7 দিন পর তুমি রাতে আসো আমার সাথে দেখা করার জন্য, ফ্যামিলিকে সময় দাও। আমি কিন্তু এই কথাগুলো বলতাম না। তার মানে কি, আমি রাজকে যথেষ্ট বিশ্বাস এবং স্বাধীনতা দিয়েছিলাম। আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে কখনোই রাজকে বাসা যাওয়ার পারমিশন দিত না। আপনি প্রেমিকের বাড়িতে গিয়েছিলেন, এই সিদ্ধান্ত নেয়ার পেছনে মূল কারণ কি ছিল? কারণ হচ্ছে আমি থানায় কমপ্লেন করেছি, হাজারীবাগ থানায়। পরপর 2বার কমপ্লেন করলাম, কোনো কাজ হচ্ছে না, কোনো রেজাল্ট আসতেছে না। তো আমার কাছে মনে হয়েছে যে মহিলা, মানে যে রাজের আম্মু রাজকে লুকিয়ে রেখেছে নিজের স্বার্থের জন্য, কিন্তু আমি তো একটা মেয়ে, আমার একটা সমাজ আছে, আমার ফ্যামিলি আছে। ওই জায়গা থেকে আমার কি হচ্ছে একবার কি রাজের আম্মু বুঝতে পারছে না? তো যাই হোক, নিজের স্বার্থের জন্য যদি একটা নারী
আরেকটা নারীকে সম্মান না করতে জানে, তো আমার কাছে মনে হয় আমি নারী বাদ দিয়ে, নারীর সম্মান বাদ দিয়ে আমি তার সাথে কথা বলবো, আমার কথা বলার দরকার ছিল। তো আমি যখন রাজের বাসায় যাই, যার পর আমি দেখি রাজের মা টোটাল বাসা ছিল, আমাকে দেখে সে দরজা লাগা দিছে এবং সে দাঁড়ান আমাকে বলছে না রাজের মা বাসা তো নেই, কিন্তু আমি তো শিওর যে রাজের আম্মু বাসায় আছে। এবং আমার কাছে একটা কথা মনে হয়েছিল, আমার উদ্দেশ্য ছিল এটাই যে সমাজকে জানতে হবে আমার সাথে কে প্রতারণা করতেছে, আমার সাথে কারা কারা এই এই যে ক্রাইম হচ্ছে, ক্রাইমের সাথে কারা জড়িত, আমি তাদের ফেসটাকে সমাজের কাছে দেখাতে চেয়েছি। কারণ নিউজ জন্ম থেকে আমি বলবো একটা নিউজের কখনো মরণ হয় না। এই যে আমি আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমি মারা যাব কিন্তু নিউজ কখনো মরে যাবে না। কারণ একটা নিউজ একটা পেজ থেকে ডিলিট করা যায়, শত শত পেজ থেকে ডিলিট করা যায় না। আমার নিউজ বর্তমানে বাংলাদেশে প্রত্যেকটা পাবলিকের মোবাইলে আছে, প্রত্যেকটা পাবলিকের পেজে আছে। তো এত এত শত শত বাঙালির মোবাইল থেকে কিন্তু ডিলিট করা পসিবল না। এর জন্য আমি ভেবেছি যে রাজের মা যেহেতু এইরকম ক্রাইম করতেছে, রাজের মাটাকে, তার চেহারা যেন সারা জীবন পাবলিক দেখে, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা সমাজের ফ্যামিলিরা যেন একবার চিন্তা করে যে একটা নারী যখন হিংস্র হয়ে যায়, ওই নারী কখনো কাউকে পরোয়া করে না। তো আমার সাথে যেহেতু প্রতারণা করতেছে রাজের মা, রাজের দুলাভাই সঞ্জিত সাহা, এই রাজের দুলাভাই মিডিয়াতে অনেক ফ্রেন্ড সার্কেল আছে, অনেক বছর ধরে যেহেতু মিডিয়াতে জব করে, তো অবশ্যই তার একটা ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং আছে। তো এই জায়গা থেকে সঞ্জিত সাহা, রাজের দুলাভাই ভেবেছে যে আমি তো মিডিয়া অনেক বড় একটা জায়গা দখল করে আছি, সো আমার অবস্থানটা অনেক ভালো, এই নূপুর কখনো আমার ধার কাছে আসতে পারবে না। এবং রাজের মা চিন্তা করছে যে আমি যদি রাজকে কোনোভাবে আটকাতে পারি, তাহলে হয়তো বা আমার ছেলে আমার কাছে থাকলেই ওই মেয়ে চলে যাবে, কিন্তু আমি তো কখনো সরে যাব না আমার অধিকার না পাওয়া পর্যন্ত। যখন আমি মনে করেছি যেহেতু সমাজের কাছে আমি আজকে মানে সমাজের কাছে আমার সম্মান আজকে নিলামে লেগে গেছে, আমার ফ্যামিলি আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, কারণ হচ্ছে আমি একটা হিন্দু ছেলেকে ভালোবাসছি বলে। তো আমার কথা, আমার ফ্যামিলি যদি আমাকে ভালো না বাসে, রাজের জন্য, রাজের ফ্যামিলির জন্য যদি আমাকে বাসা থেকে বের করে দেয়, সমাজের কাছে যদি আমি আজকে খারাপ হয়ে থাকি, তাহলে আজকে যে ফ্যামিলির জন্য, যে হিন্দু ফ্যামিলির জন্য, যে রাজের জন্য, রাজের মার জন্য, রাজের ফ্যামিলির জন্য যদি আজকে আমার এত অ্যাক্সিডেন্ট হয়, তো আমি অবশ্যই তাদের চেহারা সমাজের কাছে দেখাতে চাই। এর জন্যই আমি ওই দিন রাজের মার বাসা গিয়েছিলাম। আমি জানতাম যে আমি রাজের মা বাসা যাওয়ার পরে একটা হাঙ্গামা লাগবে মিডিয়াতে, এবং সেটাই হয়েছে। আমি চেয়েছিলাম রাজের মার ফেসটা সমাজের মানুষ দেখবে, রাজের দুলা ভাইয়ের ফেসটা সমাজের মানুষ দেখবে, এবং আমি যাকে ভালোবাসি, যে আমাকে ভালোবাসছে, তার ফেসটা যেন সারা জীবনের জন্য ক্যামেরা থাকে। এর জন্য আমি রাজের মা বাসা গিয়েছিলাম। আপনি কি ধরনের প্রতিশ্রুতি পেয়েছিলেন তার কাছ থেকে? রাজের কাছ থেকে আমি পেয়েছিলাম, রাজকে আমি একটা কথা বলেছিলাম, রাজের বাসায় যখন আমি টানা আপনার 12 দিনের মতো থেকেছিলাম, তখন আমি রাজকে বলছি যে রাজ, তুমি বুকে হাত দিয়ে বলো যে তুমি আমাকে ছেড়ে কখনো যাবা না। এটা বলতে রাজের অনেক সময় লেগেছে, সময় লাগাটাই কথা, কারণ বুকে তো মানুষের কোরআন শরীফ থাকে, আমরা মুসলিমের জায়গা থেকে আমি বলবো বুকেতে কোরআন শরীফ থাকে। আর হিন্দু ছেলে হলেও রাজ যথেষ্ট ম্যাচিউরড এবং যথেষ্ট স্মার্ট, যথেষ্ট শিক্ষিত ছেলে, ও বুঝে যে বুকের ভেতর হাত দিলে কি হতে পারে। তো রাজ যখন বুকে হাত দিয়ে বলেছে যে হ্যাঁ আমি তোমাকে ছেড়ে কখনই যাব না, তখন আমি রাজকে অন্ধের মতো ভালোবাসতে শুরু করেছি। যে একটা মানুষ যাই করুক, অন্তত বুকে হাত দিয়ে কখনো মিথ্যা বলে না, নিজেকে স্পর্শ করে কেউ মিথ্যা বলে না। যে ছেলে নিজের শরীর, নিজের আত্মাকে শপথ রেখা বলে যে আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না, অবশ্যই এই ছেলে আমাকে ভালোবাসে। এর জন্য রাজকে আমি এতটাই ভালোবেসেছি। পরিবারের পক্ষ থেকে কোনো সহযোগিতা বা বাধা পেয়েছেন কি? সব সময়, কারণ আমি তো মুসলিম মেয়ে আর রাজ হচ্ছে হিন্দু ছেলে। তো আমি জানতাম না রাজ হিন্দু, এবং রাজের পুরো নামটা আমি জানতাম না, রাজের কোন ফ্যামিলির ছেলে সেটাও আমি জানতাম না। কারণ রাজ যখন আমার সাথে ফার্স্ট পরিচয় হয়, রাজের যে গেট আপ, রাজের যে ফ্যাশন স্টাইল দেখে মনে হতো একটা গুন্ডা ছেলে, এবং সে একটা রাস্তাঘাটের ছেলে। আমি আমি এটাই ভেবেছি। এবং রাজের বাসা যখন আমি যাই, রাজের ফ্যামিলি দেখে আমি বলছি যে রাজ, তুমি এত ভালো ফ্যামিলির ছেলে, কিন্তু তোমাকে দেখে তো মনেই হয় না, মনে হয় তুমি একটা গুন্ডা ছেলে। ও হাসে আমার কথা শুনে। তার মানে রাজ কিন্তু ফার্স্টে থেকে আমাকে লুকিয়েছে। এই লুকানোর পেছনে কারণ আমি বলবো যে রাজের জীবনে অনেক মেয়েদের সাথে রাজের সাথে রিলেশন ছিল, প্রত্যেকটা মেয়েকে রাজ ভালো এবং মানে রিয়েল কোনো মেয়ে পায় নাই রাজের জীবনে।
এর জন্য আমার কাছে মনে হয় রাজ নিজেকে লুকিয়ে রেখে রাজের নাম, শিক্ষাগত যোগ্যতা, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবকিছু লুকিয়ে রাজ এইভাবে চলতো লাইফে একটা ভালো পার্টনার পাওয়ার জন্য। যখন আমি রাজের সাবজেক্ট টোটাল বুঝে গেছি তখনই আমার কাছে মনে হয়েছে যে ভুল কিছু হয়েছে, কিন্তু আমি তো তখন অলরেডি রাজের সাথে ফিজিক্যাল রিলেশন প্লাস হচ্ছে ভালোবাসা এভরিথিং আমি রাজের সাথে হয়ে গেছে। তখন তো আমি আসলে চাইলেও ব্যাক করতে পারি না। যেহেতু আমি ভালোবেসে ফেলেছি রাজের সাথে, আমার অনেক দূর চলে গিয়েছি লাইফে, তখন আমার ফ্যামিলি যদি সাপোর্ট নাও করে আমি বলবো এরপর আমি তাকে রাজকে ভালোবাসি। কারণ ভালোবাসা জন্মগতভাবে আমি বলবো কোনো রূপ, অর্থ, ধর্ম কিছু দেখেই ভালোবাসা হয় না। ভালোবাসা শুধু ভালোবাসার মানুষটাকে দেখেই হয়। যেহেতু আমি রাজের সম্বন্ধে কিছু না জেনে রাজকে রাজ জেনেই ভালোবেসেছি, তো আমার কাছে মনে হয়েছিল যে এখন যদি আমার বাবা মা আমার ভালোবাসাকে অ্যাকসেপ্ট না করে, তো আমি বলবো আমার বাবা মা তো, আমি যখন ভালোবেসেছি বা রাজের সাথে যখন আমি বেডে শুয়েছি তখন তো আমি আর আমার বাবা মার পারমিশন নিইনি বা রাজও নেয় নাই। তো এখন কেন আমি আমার বাবা মার কথা শুনে আমি সরে যাবো? যেরকম রাজ এখন আমি বলবো যে এই যে রাজ আমার সাথে 2 মাস কথা বলছি না, এটার পেছনে অবশ্যই রাজ এবং রাজের ফ্যামিলি টোটাল প্যাকেজ একটা তারা সাবজেক্ট আমি বলবো। কারণ কোনো ছেলে স্বইচ্ছে কখনোই নিজেকে হাইড করতে পারে না, এর পেছনে কোনো কারণ অবশ্যই আছে। এই কারণ কিন্তু সমাজের যে সাংবাদিক ভাইয়েরা আছে তাদের এই জিনিসটা জানার দরকার। আমার কাছে মনে হয় আমার প্রচুর নিউজ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত রাজের ফ্যামিলিকে তারা কিন্তু যেইভাবে কথা বলার দরকার ওইভাবে কথা বলেনি। আর সবাই আমাকে বলে যে আমরা কল দিচ্ছি কিন্তু রাজের মা ফোন ধরছে না, রাজের দুলাভাই ফোন ধরছে না, আমরা কিভাবে কথা বলবো? এখন সাংবাদিকদেরকে কি কাজ শিখাইতে হয় যে আপনারা কিভাবে একটা মানুষের কাছে তথ্য নেবেন? শেখাতে হয় না। কিন্তু বর্তমান সমাজে যে সাংবাদিক আছে তারা সব সময় নিজের ফুটেজ, নিজের ভিউ নিয়েই ব্যস্ত। তারা ব্যবসা করছে, তারা কিন্তু নিজের সাংবাদিকতার জায়গা থেকে কাজ করছে না। আমার কাছে মনে হয় এখন বর্তমানে যে সাংবাদিকগুলো আছে তারা কিন্তু গত যে সিনিয়র ভাইরা আছে সাংবাদিক হয়েছেন তাদের মতো তারা দায়িত্ব পালন করে না। যদি দায়িত্ব পালন করত আমি কিন্তু অবশ্যই আজকে কিছু না কিছু তথ্য পেতাম যে রাজ কোথায় আছে এবং রাজের ফ্যামিলি কেন এখনো চুপ করে আছে। টাকার কাছে সবাই বিক্রি হয় এটা আমি মানি, কিন্তু সাংবাদিকের কলমের কাছে কোনো পাবলিক বিক্রি হয় এটা আমার কাছে মনে হয় না। কিন্তু বর্তমানে সাংবাদিকরা কিন্তু আমার কাছে মনে হয় যদি নিজের দায়িত্ব জায়গা থেকে কাজ করতো অবশ্যই কোনো না কোনো রেজাল্ট রাজের ফ্যামিলি থেকে সাংবাদিকরা পেত। কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো সাংবাদিক তাদের কোনো তথ্যই নিতে পারেনি। তা আমি বলবো যে সাংবাদিকের এটা ব্যর্থতা। আপনার এই পদক্ষেপের সামাজিক প্রতিক্রিয়া কেমন পেয়েছেন? সামাজিক যে জায়গা থেকে আমি বলবো যেমন আমি প্লাস পয়েন্ট পেয়েছি তেমন মানে নেগেটিভ পজিটিভ থাকবে। কারণ একটা জায়গায়, এটা আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে, সবাই কিন্তু সবাইকে ভালোবাসে না। এক পক্ষ ভালোবাসবে, এক পক্ষ ভালোবাসবে না, এটাই স্বাভাবিক। শুধু এটা আমার ক্ষেত্রে, এটা সবার ক্ষেত্রে আমি মনে করি। তো আমার মনে হয়েছে যে বেসিক্যালি যদি নেগেটিভ নিউজও হয় আমাকে নিয়ে সেটাও আমি বলবো প্লাস পয়েন্ট। কারণ আমি তো প্রচার হচ্ছি, আমার আমার লাভ হিস্টোরি প্রচার হচ্ছে। আমার রাজের মা যাদেরকে আমি সমাজের কাছে দেখাইতে চাইছি যে কোন মহিলা এবং রাজের দুলাভাই কে এবং রাজকে, তাদেরকে আমি দেখাইতে পারছি সমাজের কাছে, সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক, প্রচার তো হয়েছে। আমার কাছে হচ্ছে প্রচার করা, এটা কোনো বিখ্যাত চ্যানেল প্রচার করতে হবে তেমন বিষয়টা না। বিখ্যাত যে চ্যানেলগুলো আছে বর্তমানে আমাদের বাংলাদেশে, এই চ্যানেলগুলো 3-4টা নিউজ করেছে আমার, কিন্তু বাকি নিউজগুলোই কিন্তু আপনার পার্সোনাল পেজে নিউজ হয়েছে বা ইউটিউবার নিউজ করেছে। তো ইউটিউবার যে আপনার অনলাইনে নিউজ ছেড়েছে ওদের যে নিউজটা আর বিখ্যাত যে চ্যানেলগুলো আছে তাদের যে নিউজটা একই জায়গায় কিন্তু নিউজগুলো প্রচার হয়। ইন্টারনেট তো বাংলাদেশে ইম্পর্টেন্ট। তো আমার এই নিউজগুলো কিন্তু বাংলাদেশের বাইরেও গিয়েছে। তো আমার মূল টার্গেট ছিল কি পাবলিককে দেখানো, জানানো যে আমার সাথে কারা ক্রাইম করেছে, তাদের চেহারা যেন বছরের পর বছর ইতিহাসে লিখে থাকে। মানুষ মারা যায়, মানুষের গল্প মারা যায় না, মানুষের নিউজ মরে যায় না। একটা পেজ থেকে আমি একটা নিউজ ডিলিট করব, শত শত বাঙালি পেজ থেকে নিউজ ডিলিট করা পসিবল না। এই তো। এই ঘটনার পর মানসিকভাবে আপনি কেমন আছেন? আমি মানসিকভাবে অনেক স্ট্রং আছি, কারণ আমাকে থামানোর সাধ্য আমার কাছে মনে হয় আমার আল্লাহরও নাই। কারণ আমি আমাকে চিনি, আমি ছোটবেলা থেকে অনেক প্রতিবাদী এবং মিথ্যা কথা মিথ্যা কাজ আমি দেখতে পারি না। আমার সাথে যদি কেউ লাগতে আসে তার 14 গোষ্ঠী আমি দেখে ছাড়ি। এই তো।
আপনার এই পদক্ষেপ আইনি বা সামাজিকভাবে সঠিক বলে মনে করেন কি? না, সঠিক না। কারণ আমি যখন ফার্স্ট টাইম হাজারীবাগ থানায় সাইফুল ইসলাম আপনার ইনচার্জ, ওনার কাছে আমি কমপ্লেন করেছি, স্যার একটা ছেলে 2 মাস আমার সাথে ফিজিক্যাল রিলেশন করেছে, ভালোবাসছে, তার ফ্যামিলি আমার সাথে প্রতারণা করতেছে, ছেলেকে সরায় রাখছে, এর বিচারটা কিন্তু আমি পাই নাই। তো আমার কথা, আমি যদি একটা থানায় গিয়ে কমপ্লেন করি, থানায় যদি আমাকে কমপ্লেনটা, অভিযোগটা নিচ্ছে কিন্তু অভিযোগের কাজ করতেছে না, তো আমি এটা কিভাবে বলবো যে আমাকে সামাজিকভাবে পুলিশ আমাকে সাহায্য করলো? মোটেও আমাকে পুলিশ সাহায্য করে নাই। হাজারীবাগ থানায় ইনচার্জ সাইফুল স্যার কিন্তু আমাকে হেল্প করে নাই। যদি আমাকে হেল্প করতো তাহলে কিন্তু একটা পুলিশও আমাকে তদন্ত নিউজ দিতে পারতো। বরঞ্চ দেখেন, যেদিন আমি বলছি, আমি ইনচার্জ স্যারকে বলেছি, স্যার আমি রাজের সাথে কথা বলতে চাই, কারণ রাজের সাথে আমার রিলেশন, রাজের ফ্যামিলির সাথে না। রাজের সাথে ঘটনা ঘটেছে, রাজের ফ্যামিলির সাথে না, তো আমি রাজের ফ্যামিলির সাথে কি কথা বলবো? ওই দিন কিন্তু রাজকে, যেদিন আমাদের মিটিং হওয়ার কথা ছিল, ওই দিন কিন্তু রাজ আসে নাই, রাজের ফ্যামিলি আসছে। তখন আমি স্যারকে বলেছি, স্যার আজকে রাজ কেন আসে নাই? রাজ কেন আসেন সেটা বলতে পারেন? রাজ যদি আসতো অবশ্যই সত্যি কথাগুলো বলে ফেলতো। এর জন্য রাজকে নিয়ে আসেনি রাজের ফ্যামিলি, আমি জানি। কারণ রাজ আসলেই আমার সাথে কথা বলে রাজ দুর্বল হয়ে যাবে। এবং আমি যেহেতু থানা থেকে কোনো হেল্প পাই নাই, এবং কোর্টের যে মাধ্যম, আমি মামলা করেছি, কিন্তু মামলার তদন্ত চলছে। তদন্ত চলার পরে একটা রেজাল্ট আসবে। এটা ওয়ারেন্ট মানে রাজকে খোঁজার জন্য যে পারমিশনটা কোর্ট থেকে দেয়া হয়, সেটা অবশ্যই আশা করি হবে। আমি কোর্ট থেকে যথেষ্ট হেল্প পেয়েছি, কিন্তু আমি থানা থেকে কোনো হেল্প পাই নাই। আর সামাজিক যে পাবলিসিটি, যেটা আমি বলবো, ভালো সাপোর্ট পেয়েছি। আমি তো বলেছি একটু আগে, নেগেটিভ হোক পজিটিভ হোক, আমি চেয়েছি যে আমার লাভ হিস্টোরি যেন বেশি প্রচার হয়। কারণ হচ্ছে আমি চাচ্ছি রাজের মা, রাজের দুলাভাইয়ের চেহারা যেন সমাজের মানুষ জানে, এবং বছরের পর বছর যেন এই মহিলা এবং এই যে দুলাভাই সঞ্জিত স্যার চেহারা যেন থেকে যায়। এবং তারা যতদিন এই নিউজগুলো দেখবে, ততদিন চিন্তা করবে যে তারা কোন মেয়ের সাথে বাঁচতে গেছে, লাগতে গেছে। আমার সাথে লাগতে আসলে আর 14 গোষ্ঠী রাতের ঘুম হারাম হয়ে যাবে। আমি মিথ্যা দেখতে পারি না, এবং আমার সাথে লাগতে আসছে, আমি দেখতে চাই এই শেষটা কোথায়। আমি তো বলবো যে আমি সমাজের কাছে ভালো সাপোর্টিং পেয়েছি, মিডিয়ার কাছে সাপোর্টিং পেয়েছি, থানা থেকে আমি কোনো সাপোর্টিং পাই নাই। কারণ বর্তমান সমাজে পুলিশরা নিজেদের আইন টাকার মাধ্যমে বিক্রি করে, আমি বলবো। কারণ আমি যেদিন রাজের মার বাসা গিয়েছিলাম, পরপর 3টা পুলিশ আসছে, দুপুর আসছে, রাতের 2টার সময় পুলিশ আসছে। কিসের জন্য? টাকার জন্য আসছে না? আমি তো কোনো পুলিশকে ডাকি নাই, বা কোর্ট থেকে কোনো অর্ডার দেওয়া হয় নাই যে আপনারা যান রাজের বাসা যান। নূপুর রাজের বাসা গিয়েছিল, কোর্ট থেকে কোনো অর্ডার আসে নাই, অথচ পুলিশ 2বার চলে গেল। কিসের জন্য? কার মাধ্যমে? এত সহজ যে 3টা পুলিশ পরপর 6টা পুলিশ চলে যাবে? অথচ আমি থানায় গিয়ে পরপর 2বার অভিযোগ দিয়েছি, আমার জন্য একটা পুলিশ আসে নাই। তো আমি কি বলবো? এখানে আইন বিক্রি হইতেছে না, পুলিশ বিক্রি হচ্ছে না? তাহলে আমি পুলিশের কাছে কোথায় সাহায্য পেয়েছি? তো আমার মত আজকে আমি কথা বলতে জানছি বলে সমাজের মানুষ জানতে পারছে যে আমার সাথে কে কে প্রতারণা করতেছে। অথচ আমাদের যারা কথা বলতে জানে না, এরকম সমাজে অনেক নারীরাই কিন্তু বিচার পাচ্ছে না থানা থেকে। আপনার এখন রাজের কাছে কি চাওয়া, কি চান আপনি রাজের কাছে? রাজের ফ্যামিলির কাছে এবং রাজের ফ্যামিলির কাছে? আমি রাজের ফ্যামিলির কাছ থেকে এতটুকুই বলবো যে আমি আমার ন্যায্য অধিকারটা চাই। আমার অধিকার যদি আপনারা সম্মানের সাথে না দেন, তাহলে আমি কিভাবে নিব সেটা আমি ভালো করে জানি। কারণ আমার মা তো মারা গেছে আপনার 3 বছর বয়সে রেখে। আমার না ছিল ভাই বোন, না ছিল মা, শুধু আমার বাবা ছিল। তার মানে কি, আমি এখনো যে ক্যামেরার সামনে বসে আছি, একদম সুস্থ, একদম মানে কোনো অসুখ নেই আমার, আমি একদমই সুস্থ একটা মানুষ, স্বাভাবিক একটা মানুষ। যদি আমি আমার লাইফে এত দূর আসতে পারি একা একা, নিজের অধিকার আমি অবশ্যই একা একা অর্জন করতে পারবো, যদি রাজের মা না দেয়। কিছু জিনিস আছে ভালোবেসে নিতে হয়, কিছু জিনিস আছে ছিনায় নিতে হয়। যদি প্রয়োজন হয় আমি সেটা ছিনায় নিব, কারণ এটা আমার অধিকার। আমার অধিকার রাজের মা না দিলে কোনো সমস্যা নাই, আমি আমার অধিকারটা অবশ্যই নিয়ে ছাড়বো। আমি এটাই চাই, আমার সম্মান আমাকে যেন ব্যাক দেওয়া হয়। রাজের কাছে আপনার কি চান? রাজের কাছে শুধু আমি একটাই কথা বলবো, তুমি যেরকম তোমার বুকে হাত দিয়ে প্রমিস করেছিল যে আমাকে ছেড়ে কখনই যাব না, তুমি তোমার ওয়াদাটা রেখো, তুমি চলে আসো, আমি তোমার জন্য ওয়েট করছি। রাজের বাসায় ভাঙচুর করেছে এই জন্য যে আমি তো রাস্তায় আজকে আমার সম্মান নিলামে লেগে গেছে,
তো আমি চাচ্ছি রাজের ফ্যামিলির সম্মানটাও যেন আমার মতো রাস্তায় নিলামে লাগে। আমার সাথে তোমরা মানে লুকায় লুকায় ছেলেরা সরায় ফেলবা আর সমাজের মানুষ জানবে না, তা তো হতেই পারে না। আমি যেরকম ক্যামেরা এসে দাঁড়ায় কথা বলছি, তোমাদের ছবিটা দেখাতে চাইছি যে সঞ্জিতকে এবং রাজের মাকে তারা যে আমার সাথে প্রতারণা করছে, তারা যে ক্রাইম করছে, এটা সমাজের মানুষকে দেখানোর জন্যই রাজের মার বাসায় গিয়ে আমি ভাঙচুর করেছিলাম। কারণ আমি জানি আমি যখনই যেটাই করি একটা বিগ 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 পাবলিসিটি হয়ে যায়। সো আমি এর জন্য গিয়েছিলাম এবং আমি আগামীতে আরো অনেক কিছু করব যা সঞ্জিত সাহা জানে না। সঞ্জিত সাহা শুধু আমাকে দেখেছে, আমার ব্যাকগ্রাউন্ড দেখেছে, কিন্তু আমার ভেতরের যে মানুষটা সঞ্জিত সাহা দেখে নাই। যদি সঞ্জিত সাহা জানতো, যদি রাজের মা জানতো আমার ভেতরের মানুষটা কত ভালো, তাহলে আমার সাথে এরকম করতে পারতো না। যেহেতু করেই ফেলেছে, অন্যায় করলে অন্যায় ফলটা ভোগ করতে হবে রাজের মার, রাজের দুলা ভাইয়ের। আমি তো একদিনও মানে যেহেতু আমি অশান্তিতে আছি, কখনো রাজের মা রাজের দুলাভাইকে শান্তিতে থাকতে দিব না। লাস্ট তো 2 মাস আগে, যেহেতু 2 মাস যেদিন হয় রাজের বাসা যায়, ওই দিনই রাজের সাথে আমার লাস্ট দেখা হয়। ওই দিন আমার শেষ কথা রাজের সাথে যে আমি আসতেছি, তুমি ওয়েট করো, রাতে আমার দেখা করব। এরপর তো রাজের ফোন বন্ধ হয়ে গেল, ওরপর তো রাজের সাথে দেখা হয় না, কথা হয় না। এই তো 2 মাস হয়ে গেছে। আমি রাজের উদ্দেশ্যে বলতে চাই, ঘটনা যাই হোক, আমি তো আসলে কিছুই জানি না। তুমি যখন ফোনটা অফ করলা, ফোনটা অফ করার আগে কিন্তু বিকেলে তুমি আমাকে বলেছো তুমি রাতে দেখা করছো। হঠাৎ করে আবার রাতে 8টার সময় কি বললা, তোমার ফ্যামিলি তোমার সাথে কি কি করেছে, তুমি ভিডিও কল আসতে পারবা না। তারপর তো তোমার ফোনটা বন্ধই হয়ে গেল। তো তোমার সাথে তোমার কোনো ঝগড়া হয় নাই। আমাদের যদি ঝগড়া না হয়, কোনো রিজন না থাকে, তাহলে তুমি যে ফোনটা অফ করে রেখেছো বা তোমার ফ্যামিলি ফোন অফ করে রেখেছে, এরপরে কি হয়েছে সেটা আমি জানি না। তবে আমি যতটুকু আইডিয়া করেছি, অবশ্যই তোমার ফ্যামিলি তোমাকে অনেক প্রেশার দিয়েছে। এবং এই যে পরের ঘটনাটা আসলে তুমি বলবা কি হয়েছে। তো আমি তোমাকে এতটুকু বলতে চাই, রাত যেখানেই আছো অনেক ভালো থাকো, দোয়া করি। বাট তোমাকে ফিরে আসতে হবে। তুমি না আসলে সমস্যা নাই, তুমি যেখানে আছো সেখানে আমি ঠিকঠাক চলে আসব, কোনো টেনশন করো না। তুমি যদি মাটির নিচে থাকো, আমি ঠিকঠাক মাটির নিচে যাই, তোমার নিয়ে আসবো। তুমি যদি আকাশে থাকো, আমি মনে করো মরে গিয়ে ওই আকাশে যা তোমার ধরে নিয়ে আসবো। কিন্তু এটা আমার চ্যালেঞ্জ তোমার ফ্যামিলিকে। আমি তোমাকে চ্যালেঞ্জ করব না, কারণ তোমাকে আমি ভালোবাসি, তোমাকে চ্যালেঞ্জ করার কিছুই নাই। চ্যালেঞ্জ আমি করতেছি সঞ্জিত সাহাকে, তোমার শালাকে তুমি আকাশে রাখো আর মাটিতে রাখো, আমি ওইখানে যেয়ে ধরে নিয়ে আসবো। এটা আমার চ্যালেঞ্জ সঞ্জিত সাহাকে।